জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আরে এখন শোনা যায় না, বন্ধ করে দিছিল কে? টেলিফোন দিয়ে জিজ্ঞাসা তো, কি নাম না ওনার নাম? এটা কেন বন্ধ করে দিছে? এটা হুট করে বন্ধ করে দিল হঠাৎ করে। কালকে আমরা কোন পর্যন্ত আসিলাম? Harry's mother, Harry's baby ছিলেন স্যার। হাইরিস মাদার, হাইরিস বেবি, ক্রাইটেরিয়া Harry's গুলি। mother ছিলেন স্যার। হুম। তারপরে লোবার তোয়েট কি পড়ানো হয়েছিল কালকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা এবং রিটেনের জন্য। হোয়াট ডু ইউ মিন বাই লোবার তোয়েট বেবি? পড়ানো হয় নাই স্যার। হ্যাঁ, স্যার পড়ানো হয়নি স্যার কালকে। পড়ানো হয়নি স্যার। পড়ানো হয় নাই মানে আজকে পড়াইতে হইব এটা। প্রথম প্রশ্ন হইল হোয়াট ডু মিন বাই লো বার্থ ওয়েট বেবি। তারপরে নেক্সট প্রশ্ন হইল হোয়াট আর দ্য কজেস অফ লো বার্থ ওয়েট, হোয়াট আর দ্য কমন কজেস অফ লো বার্থ ওয়েট, হাউ টু প্রিভেন্ট লো বার্থ ওয়েট। এগুলি তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেই পড়বা। শুধু লো বার্থ ওয়েটের ডেফিনেশনটা জানবা যে 2500 গ্রাম এর নিচে যদি হয় বার্থ ওয়েট লেস দেন 2500 গ্রাম ইজ লো বার্থ ওয়েট। 1 ঘন্টার ভিতরে কেলিকে 1 ঘন্টা, এখানে শর্তটা কি? জীবনের মানে জন্ম হওয়ার 1 ঘন্টার ভিতরে যদি 2500 গ্রামের চেয়ে ওজন কম হয় তাইলে সেটাকে বলে কি? লো বার্থ ওয়েট। কেন 1 ঘন্টাটা বলা হয়েছে? 1 ঘন্টা পরে বেবি কিন্তু ওয়েট লস করতে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এটা মনে শুধু 2500 গ্রামের নিচে হইলে হবে না, এটা বলতে হবে বার্থ ওয়েট অফ লেস দেন 2500 গ্রাম উইদিন দ্য ফার্স্ট আওয়ার অফ লাইফ। উইদিন দা ফার্স্ট আওয়ার। 1 ঘন্টা পরে তখন তোমার প্রশ্ন করবে যে 1 ঘন্টা কি জন্য? যে 1 ঘন্টা পরে এটা ন্যাচারালি এটার ওয়েট কিছুটা কমতে থাকে, এই জন্য তখন ওজন নিলে এটা সঠিক ওজন পাওয়া যাবে না। আমরা বার্থ ওয়েটটা নিতে চাই, 1 ঘন্টা পরের ওজন না। তাহলে এটা খেয়াল রাখবা, এই প্রশ্নগুলি বই থেকে দেখে রেডি করে রাখবা। এরপরে হইলো প্রিভেন্টিং লো বার্থ ওয়েট, এটা করবা। এবং হোয়াট আর দা কমপ্লিকেশনস অফ লো বার্থ ওয়েট বেবি। কমন কয়টা কমপ্লিকেশন তোমরা এখানে মনে রাখবা। আর্লি কমপ্লিকেশন এন্ড লেট কমপ্লিকেশন। আর্লি হলো হাইপোক্সিয়া, ইসকেমিয়া, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, সেন্সরি এন্ড নিউরাল ইনজুরি, রেসপিরেটরি ফেইলিউর, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, কোলেস্টেটিক লিভার ডিজিজ। এটার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হইলো মনে রাখবা হাইপোক্সিয়া, তারপরে লিখবা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, তারপরে লিখবা রেসপিরেটরি ফেইলিউর। হ্যাঁ, এই তিনটা জিনিস এখানে মনে রাখলে এই তিনটাই কমন। হাইপোক্সিয়া হয়, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হয় এবং রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এই তিনটা খেয়াল রাখবা। আর লেট কমপ্লিকেশনের মধ্যে অনেকগুলো আছে, এর মধ্যে মেন্টাল রিটার্ডেশন একটা, মেন্টাল রিটার্ডেশন একটা, কনভালশন হইতে পারে, সিজার কনভালশন হইতে পারে, হাইড্রোকেফালাস হইতে পারে, হিয়ারিং এন্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হইতে পারে। তারপরে কি হইতে পারে? আর লিখবা সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেইলিউর, এগুলি অনেক কিছু হইতে পারে, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, এগুলো হইতে পারে। এর মধ্যে কমন হইলো মেন্টাল রিটার্ডেশন, এটা তোমাকে বলতে হবে। হিয়ারিং এন্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হইতে পারে, হ্যাঁ, এগুলি তোমাকে বলতে হবে। আর সিজার কনভালশন হইতে পারে। এই তিনটা বলতেই হবে তোমাদেরকে। এই তিনটা বললেই আমরা মনে করবো যে না ঠিক আছে হয়েছে। এখন বাচ্চাদেরকে যদি ঠিক মতো বাসায় রাখতে হয় তাহলে এটাকে কি বলে? বাসায় রাখাটা ইংলিশ কি? সার্ভাইভাল, সার্ভাইভ করাইতে হয়। তাহলে একটা বাচ্চাকে যদি সার্ভাইভ করাইতে হয় তার জন্য একটা ইউনিসেফ তারা একটা ফর্মুলা দিছে, এটা তোমরা জানো, সবাই পড়ছো। ইউনিসেফ ফর্মুলা GUBIFFF। গবি কইও না, গবি এফ এফ কোয়ার কোনো দরকার নেই, গবি কোনো শব্দ নাই। GUBIFFF এটা বলবে। GUBIFFF, জি দিয়া কি, ও দিয়া কি, বি দিয়া কি, এগুলি জানো, এগুলি তোমরা পড়ছো বহুবার, তোমাদের বই আছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড সার্ভাইভালের কি এলিমেন্টস অফ সার্ভাইভাল, এটা রিটেনও আসে, এটা ভাইবা তো জিজ্ঞেস করে। এরপরে যেটা হোয়াট ইজ গ্রোথ এন্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন হলো হোয়াট ইজ গ্রোথ এন্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথটা কি? ইনক্রিজ ইন দা ফিজিক্যাল সাইজ অফ দি বডি। আর ডেভেলপমেন্ট কি? ইনক্রিজ ইন স্কিল এন্ড ফাংশন। এটা তোমাকে প্রথম জিজ্ঞাসা করে হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, হাউ গ্রোথ ইজ মনিটরড। বাচ্চাদের গ্রোথ কিভাবে মনিটর করে?
এটার জন্য তোমার এই গ্রোথ চার্ট। তাহলে এখানে কি দুইটা ভেরিয়েবল এখানে দেখা হয়। একটা ভেরিয়েবল হইলো ওয়েট দেখা হয়, আরেকটা দেখা হয় কি এজ অফ দি চাইল্ড। দুইটা জিনিস, এজ অফ দি চাইল্ড। Growth of the children is monitored through regular weighing and plotting the weight on a growth chart. এটার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার এখানে কনসিডার করা হয়, একটা হইলো ওয়েট আর একটা হইলো কি এজ। যেগুলো ওয়েট ফর এজ, এটাকে বলা হয়েছে ওয়েট ফর এজ চার্ট। ওয়েট ফর এজ, বয়সের সাথে ওজনের পরিবর্তন। এটা আরেক নাম কি আছে, রোড টু হেলথ। এটাকে অনেকে রোড টু হেলথ বলে। এই চার্টটা কে প্রথম আবিষ্কার করছে? ডেভিড মোরলে। এবং প্রথম এটা আবিষ্কার করছে ডেভিড মোরলে, তারপর এটাকে মডিফাই করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করছে, ডেভিড মোরলে প্রথম করছে, তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে মডিফাই করছে। এটাও জিজ্ঞেস করে কিন্তু এই চার্টটা প্রথম কে আবিষ্কার করছে? ডেভিড মোরলে। এখন যে চার্টটা তোমার হাতে আছে এটা কে মডিফাই করছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডাইরেক্ট বলে দিব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গ্রোথ চার্টটা কি? এটা একটা প্রিন্টেড কার্ড, ইজ এ প্রিন্টেড কার্ড অন রিলেটিভলি হার্ড পেপার। প্রিন্টেড কার্ড অন রিলেটিভলি হার্ড পেপার, এটা তোমরা হাতে নিয়েই তো দেখছো বহুবার। প্রিন্টেড কার্ড অন রিলেটিভলি হার্ড মানে একটা শক্ত কাগজের মধ্যে। এবং এটার কি করা হয়? এটা একটা প্লাস্টিক এনভেলপের মধ্যে ঢেকে রাখা হয়। যে ই করে যে এটা কি কয়, প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে রাখা হয়। অনেক সময় লেমিনেশন করলে শক্ত হয়ে যায়, এই জন্য প্লাস্টিক এনভেলপ, প্লাস্টিকের খামের ভিতরে ঢুকে রাখা। একদিকে আছে ওয়েট, আরেকদিকে আছে এজ। এজটা আছে নিচের দিকে, ওয়েটটা আছে উপরের দিকে। এজটা আছে নিচের দিকে, ভার্টিক্যালি আছে ওয়েট, আর প্যারালালিতে আছে এজ। এখন এজটা কতদিন পর্যন্ত? 5 মান্থ, 60 মান্থস। এটা ক্লিয়ার করে রাখো, 60 মান্থস। এটা কিন্তু অনেকে পারে না। 60 মাস পর্যন্ত এই ওয়েটটা দেখা যায়, মানে 5 বছর পর্যন্ত। এবং গ্রোথ চার্টটা হাতে নিয়ে এটা ভালো করে দেখবা কোনটা কোন লাইনের কি অর্থ। হ্যাঁ, এই যে এত পার্সেন্টাইল ফর দি বয়েজ, এত পার্সেন্টাইল ফর দি গার্লস, এগুলির অর্থ কি? এগুলো আমি ক্লাসে পড়াই দিছি, এগুলি সেইভাবে এখান থেকে সংগ্রহ করে নিবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। গ্রোথ চার্ট, গ্রোথ চার্টটাকে রিটেনের থেকে ভাইভাতে বেশি দরকার। ইউজেস অফ গ্রোথ চার্ট কি? এটা করে নিবা রিটেনের জন্য। কি কাজে লাগে? একটা হইলো গ্রোথ মনিটরিং করার জন্য লাগে, তারপরে এটা ডায়াগনস্টিক টুল হিসাবে ব্যবহার করা যায়, এটা এডুকেশনাল টুল হিসাবে ব্যবহার করা যায়, এটা ইভালুয়েশন করার জন্য ব্যবহার করা যায়, এবং প্ল্যানিং এবং পলিসি মেকিং এ এটা ব্যবহার করা যায়। এই কটা বললেই হবে। 1 নম্বর হইলো গ্রোথ মনিটরিং, 2 নম্বর হইলো ডায়াগনস্টিক টুল, 3 নম্বর হইলো কি এডুকেশনাল টুল, 4 নম্বর হইলো ইভালুয়েশন টুল, এবং 5 নম্বর হইলো কি প্ল্যানিং এন্ড পলিসি মেকিং টুল। এই কাজে এটা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এখন তোমার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে এগুলি বই থেকে দেখে নিও। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কি কি ফ্যাক্টর, অনেকগুলি ফ্যাক্টর আছে, প্রায় 7-8টা ফ্যাক্টর আছে, এটা দেখে নিব বই থেকে সুন্দর করে। পয়েন্টগুলি খালি পরীক্ষার সময় লাগবে, পরীক্ষার সময় এত ডিটেল লেখার দরকার নেই। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, জেনেটিক আছে, নিউট্রিশনাল আছে, সোশিও ইকোনমিক আছে, এনভায়রনমেন্টাল এন্ড সিজনাল ফ্যাক্টর আছে, সাইকোলজিক্যাল আছে, ইন্ট্রা ইউটেরিন ফ্যাক্টর আছে, ইনফেকশনস এন্ড আদার ক্রনিক ডিজিজে আছে, গ্রোথ পটেনশিয়ালস আছে, বার্থ অর্ডার অফ দি চাইল্ড। গ্রোথ পটেনশিয়াল মানে হলো বার্থ অর্ডার অফ দি চাইল্ড। যত বাচ্চার সংখ্যা বেশি, বাচ্চার সংখ্যা যত বেশিতে থাকবো তত এটার গ্রোথ কম হইব। বার্থ স্পেসিং এর উপর এটা নির্ভর করে। যত ঘন ঘন বাচ্চা হইব তত এটা কি বাচ্চার ওজন কম হবে, এগুলি কম হয়ে যায়। এগুলি করতে হইব। এরপরে তুমি ব্রেস্ট ফিডিং করবা। ব্রেস্ট ফিডিং এর মধ্যে মেইন হইলো ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বোঝায়?
এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট না। এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কথা হলো এটা ছাড়া আর কিছু না, মানে বুকের দুধ ছাড়া আর এক ফোঁটা ওয়ান নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার ইভেন, এক ড্রপ পানিও দন দিত না, এটার নাম হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এখন এরপরে তুমি ব্রেস্ট ফিডিং এর মধ্যে যেটা আসবে এটা হলো কলোস্ট্রাম, এটা তোমাকে করতে হবে ভালো করে। হোয়াট ইজ কলোস্ট্রাম, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ কলোস্ট্রাম, হোয়াট আর দ্য ফাংশনস অফ কলোস্ট্রাম। এরপরে ব্রেস্ট ফিডিং এর মধ্যে যেটা কন্ট্রাইন্ডিকেশন অফ ব্রেস্ট ফিডিং, এটা বলবো মনোযোগ সহকারে। কোন কোন ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ এগুলি তোমাদেরকে বলতে হবে। ব্রেস্ট ফিডিং এর ডিফিকাল্টিজ ইন ব্রেস্ট ফিডিং এর কারণ কি? cracked nipple, breast abscess, poor supply of milk, poor health of the mother, আর হইল cleft palate of the baby, hair lip, cerebral trauma, congenital heart disease। এগুলো হইল ডিফিকাল্টিজ ইন ব্রেস্ট ফিডিং। মানে কি ব্রেস্ট ফিডিংটা কখন ডিফিকাল্ট হয়? when breast feeding is difficult, বা ব্রেস্ট ফিডিং করানো যাইতেছে না, এটা যখন বলবা তখনই তোমার আর্টিফিশিয়াল ফিডিং এর মধ্যে যায়। তখন তুমি কি করবা? যখন তোমার নর্মাল ব্রেস্ট ফিডিং করা যাইতেছে না তখন তুমি কি করবা? এর আগে কলোস্ট্রামটা করে নিবা। হোয়াট ইজ কলোস্ট্রাম, তারপর হলো কলোস্ট্রামের কম্পোজিশন, হ্যাঁ, এবং ইম্পর্টেন্স অফ কলোস্ট্রাম, এই তিনটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলোস্ট্রাম ইজ দ্য সিক্রেশন অফ ব্রেস্ট ফলোইং চাইল্ড বার্থ ফর দি ফার্স্ট 2 to 3 days, 2 থেকে 3 দিন, এটাই বলে কলোস্ট্রাম। গ্রেট কোয়ান্টিটি অফ প্রোটিনের মধ্যে কি থাকে? গ্রেট কোয়ান্টিটি অফ প্রোটিন থাকে এবং ক্যালোরিজ থাকে। গ্রেট কোয়ান্টিটি অফ প্রোটিন এন্ড ক্যালোরি থাকে। ইন এডিশন এটার মধ্যে অ্যান্টিবডি থাকে এবং লিম্ফোসাইট থাকে, অ্যান্টিবডিজ এন্ড লিম্ফোসাইট। তাহলে প্রোটিন আছে, সুগার আছে, মিনারেলস আছে, ইমিউনোগ্লোবুলিনস আছে, ফ্যাট আছে, সেলসের মধ্যে ম্যাক্রোফেজেস আছে, লিম্ফোসাইট আছে। এখন কলোস্ট্রামের ইম্পর্টেন্স কি এটা তোমরা জানো, এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, 4টে পয়েন্ট দেওয়া আছে, দেখবা 4টে পয়েন্ট সেখান থেকে পড়বা। এখন ব্রেস্ট ফিডিং এর পরে, ব্রেস্ট ফিডিং আমরা বলছি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হলো কত মাস পর্যন্ত? আপ টু 6 months, not 5 months, up to 6 months, up to 6 months, হ্যাঁ এজ অফ 6 months হইতে হবে, কিন্তু 6 মাস পর্যন্ত হইতে হবে, 6 মাস কমপ্লিট করতে হবে। 6 মাসের 5 মাস গিয়ে 6 মাসে ঢুকছে এরকম না, 6 মাস পর্যন্ত কমপ্লিট করার পরে তার কি হবে? এরপরে তাকে আস্তে আস্তে শক্ত খাবার দিকে নিতে হবে। আর ব্রেস্ট ফিডিং এ তার তখন ক্যালোরি দিতে পারবে না। তাহলে সেইখানে এটাকে কি বলা হয়েছে? যখন ব্রেস্ট ফিডিং থেকে চেঞ্জ করে অন্য একটা আমরা পার্টিকুলেটেড কোন ডায়েট বাচ্চাকে দেই তখন এটাকে বলে উইনিং। উইনিং ইজ এ গ্রাজুয়াল প্রসেস অফ উইথড্রল অফ এ বেবি ফ্রম ব্রেস্ট ফিডিং starting around the age of 6 months, providing supplementary food. উইনিং করে কি দিয়া? যে ফুডটা দিয়ে, এর নাম হলো সাপ্লিমেন্টারি ফুড। উইনিং ফুড কি? সাপ্লিমেন্টারি ফুড। তাহলে উইনিং ফুডের মধ্যে কি কি আছে, কি কি দেওয়া যায়, এটা বই থেকে পড়ে নিবা। কাউজ মিল্ক, ফ্রুট জুস, সফট কুকড রাইস, সিরিয়ালস, পালসেস, ডাল, ওয়াটার, সুজি, স্যুপ, তারপর হলো স্ম্যাশড পটেটোস, ভেজিটেবলস, এগ, এটা পড়ে নিবা। উইনিং ফুড কি কি? হোয়াট আর দ্য উইনিং ফুডস? উইনিং কেন করতে হবে? যে only breastfeeding will not be able to maintain the growth of the baby, as baby will need more calories. This calorie cannot be supplied by the breast milk itself. এই জন্য তার একটা এডিশনাল ফুড দরকার, এবং তখন আমরা তাকে কি করব? ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি আমরা তাকে তখন যে ফুডের সমস্যাটা কি হইতে পারে? উইনিং ফুড একদিক দিয়ে বলতেছি ভালো, বাচ্চার গ্রোথ মেনটেন করার জন্য আমরা উইনিং করতে হবে, ইট ইজ এসেনশিয়াল, বিকজ অফ মাদার্স মিল্ক alone is not sufficient to sustain growth. কিন্তু এটার অসুবিধাটা কি হইতে পারে? এক নম্বর হইলো যে যদি ডায়েটারি কম্পোনেন্ট গুলি ঠিক মতো তুমি প্রপোর্শনেটলি তুমি না দাও তাহলে ম্যালনিউট্রিশন হইতে পারে। এটা লিখে রাখো, ম্যালনিউট্রিশন। আরেকটা কি হইতে পারে? ম্যালনিউট্রিশন হইলে ইনফেকশনের চান্সও বাড়ে যায়, কারণ ব্রেস্ট মিল্কটা সরাসরি ব্রেস্ট থেকে বাচ্চার মুখের মধ্যে যায়। আর উইনিং ফুডটা এটা তৈরি করতে হয়, তৈরি করার সময়, এটা তৈরি প্রসেসিং এর সময় এটা কি ইনফেক্টেড হয়ে যেতে পারে। এতে এটা ইনফেকশন হইয়া কি হইতে পারে? ডায়রিয়া হইতে পারে, ডায়রিয়া হইতে পারে।
আর কি হইতে পারে গ্রোথ ফেলিউর, এবং এতে ম্যালনিউট্রিশনের চান্স হয়, কোষিরকর, মেরাসমাস, ইমিউনোডেফিসিয়েন্সি, এই সমস্ত অবস্থা হইতে পারে। এটাকে প্রশ্ন করবো যে উইনিং ফুড কেন দরকার আর উইনিং ফুডের অসুবিধা কি, এর অসুবিধা ডিসঅ্যাডভান্টেজটা কি। এখানে তোমার বলতে হবে যে ব্রেস্ট মিল্ক ডাইরেক্টলি ব্রেস্ট টু কি বেবিস মাউথ এটা যায়, কিন্তু উইনিং ফুডটা এটা প্রসেস করতে হয়। প্রসেস করার সময়, প্রসেসিং এর সময় যদি কোয়ান্টিটিভলি এন্ড কোয়ালিটেটিভলি যদি আমরা ইনগ্রেডিয়েন্ট গুলি ঠিক মতো না দেই, এবং এই সময় যদি আমরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন যদি মেনটেন না করি, তাহলে ইনফেকশন হইতে পারে, ম্যালনিউট্রিশন হইতে পারে, এবং ম্যালনিউট্রিশন ইনফেকশন হইতে পারে। পরবর্তী ইনফেকশনের মধ্যে মেইনলি হলো ডায়রিয়া। এই ম্যালনিউট্রিশন হওয়ার কারণে তার কোষিরকমাস এগুলি ডেভেলপ করতে পারে, এবং ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যেতে পারে, ইমিউনো ডেফিসিয়েন্ট। নিউট্রিশনের সাথে ইমিউন সিস্টেমের একটা সম্পর্ক আছে। এই যে করোনা ইনফেকশন টেলিভিশনের মধ্যে খুব সুন্দর করে প্রচার করে, সুযোগ পাইছে সবাই ব্যবসা, কেউ আইসে স্যানিটাইজার নিয়ে, কেউ আইসে তোমার হ্যান্ড ওয়াশ নিয়ে, কেউ আইসে সাবান নিয়ে, কেউ আইসে মাছ নিয়ে, কেউ আইসে খাওয়া নিয়ে, কেউ আইসে গপ্প নিয়ে। গপ্পর চূড়ান্ত, কাজে কিছু নাই, শুধু গপ্প। তাহলে এই সমস্ত জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। হোয়াট ইজ উইনিং ফুড গুলি কি কি, এবং উইনিং এর ইম্পর্টেন্সটা কি, উইনিং এর কেন উইনিং করবো, উইনিং এর ডিসঅ্যাডভান্টেজটা আবার কি, এটা এইভাবে কিন্তু উইনিংটাকে তোমাদের বলতে হবে বা করে। শর্ট নোট দিলেও তোমার এগুলি লিখতে হবে। তাহলে উইনিং যেটা দিয়ে করি এটা হলো আর্টিফিশিয়াল ফিডিং। আর্টিফিশিয়াল ফিডিং করি আমরা। আর্টিফিশিয়াল ফিডিংটা কি, মাদার্স মিল্কের বিকল্প আমরা তৈরি করি তখন আর্টিফিশিয়াল ফিডিং। তখন আর্টিফিশিয়াল ফিডিং কাদের জন্য? আর্টিফিশিয়াল ফিডিংটা কিন্তু উইনিং এর সময় না, আর্টিফিশিয়াল ফিডিংটা কিন্তু, উইনিংটা কিন্তু আলাদা জিনিস। আর আর্টিফিশিয়াল ফিডিংটা কিন্তু কি, যখন আমরা এই যে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর বিপরীত হলো আর্টিফিশিয়াল ফিডিং। এটা খেয়াল রাখতে হবে। এই 6 মাস পর্যন্ত যদি মাদার্স মিল্ক ব্যবহার করতে না পারে, তাইলে তখন আমরা আর্টিফিশিয়াল ফিডিং এর কথা চিন্তা করি। কি কারণে আর্টিফিশিয়াল ফিডিং লাগবে আমাদের, সেগুলোর জন্য জেনুইন গ্রাউন্ড আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কারণ আমরা কখনো এটা অ্যাডভাইস করবো না যে আর্টিফিশিয়াল ফিডিং করো, মায়েরা কিন্তু ভালো আর্টিফিশিয়াল ফিডিং এর জন্য। তাইলে আর্টিফিশিয়াল ফিডিং এর একটা কারণ হইলো, কি কারণে দরকার হইব, ফেলিউর অফ ব্রেস্ট মিল্ক। ফেলিউর অফ ব্রেস্ট মিল্ক। আরেকটা হইলো মায়ের যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, অসুস্থতার কারণে যদি মায়ের শারীরিক অবস্থা খারাপ থাকে, আবার কোনো ইনফেকশন আছে, এগুলিতে ব্রেস্ট মিল্ক দেওয়া যায় না, এরকম যদি কোনো ক্ষেত্র হয়, প্রলং ইলনেস, এটা একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র কি, মা যদি মারা যায়, ডেথ অফ দি মাদার, সেই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে মা মারা গেলে বিকল্প মাতা গ্রহণ করে অনেকে, সেটা এক্সেপশন, এটা না। আমাদেরকে বলতে হবে ফেলিউর অফ দি ব্রেস্ট মিল্ক, প্রলং ইলনেস অফ দি মাদার এন্ড ডেথ অফ দি মাদার। তাহলে ব্রেস্ট আর্টিফিশিয়াল মিল্কের মধ্যে কি কি থাকবে, সাবস্টিটিউট কি, আর্টিফিশিয়াল মিল্কটা ব্রেস্ট মিল্কের সাবস্টিটিউট তৈরি করতে হবে। তাহলে 1 নম্বর হলো ড্রাইড হোল মিল্ক পাউডার, 2 নম্বর হলো কাউজ মিল্ক, 3 নম্বর হলো গোট মিল্ক, 4 নম্বর হলো ভেজিটেবল মিল্ক, সয়াবিন থেকে তৈরি করা যায়। সয়াবিন দিয়ে দুধও তৈরি করা যায়, ছানাও তৈরি করা যায়, দধিও তৈরি করা যায়, সয়াবিনের সবই হয়। তাহলে এই জিনিসগুলি তোমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে। এখন রিটেন পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন দেয়, মাদার্স মিল্ক ইজ সুপিরিয়র টু কাউ মিল্ক, জাস্টিফাই অর এক্সপ্লেইন। এই প্রশ্নটা লিখে রাখো, মাদার্স মিল্ক ইজ সুপিরিয়র টু কাউ মিল্ক। এটা হয় বলবে যে জাস্টিফাই, অথবা বলবে যেটা এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করলে 8টা পয়েন্ট আছে, দেখো তোমাদের নোট বইয়ের মধ্যে আছে মনে হয়, এই 8টা পয়েন্ট তোমরা দিয়ে দিবা সুন্দর করে। খালি ইগুলি লিখবা, এক লাইন ছোট ছোট করে লাইন লিখবা, এত বড় করে ভাষা দিয়ে লেখার কোনো দরকার নাই, ছোট ছোট করে লাইন লিখবা। তাহলে এখন এই আর্টিফিশিয়াল ফিডিংটাতে করাইবা, তাহলে ব্রেস্টের মধ্যে দুধ থাকে, নিপুল থাকে, সেটা দিয়ে বাচ্চা টাইনা খায়। তাহলে আর্টিফিশিয়াল ফিডিং করতে হলে কি লাগবে, একটা বটল লাগবে, অথবা স্পুন এন্ড কাপ, অথবা স্পুন এন্ড বাউল, স্পুন এন্ড বাউল, স্পুন এন্ড কাপ, অথবা বটল উইথ টিট, বটল উইথ টিট, নিপুল।
তাহলে এখন বটল ফিডিং এর অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নিব। বটল ফিডিং এর অ্যাডভান্টেজ আর্টিফিশিয়াল ফিডিং এর সময় তোমার কি জিনিস খেয়াল রাখতে হবে এটা মনে রাখবা। একটা ইম্পর্টেন্ট জিনিস এটা মনে রাখতে হইব। আর্টিফিশিয়াল ফিডিং এর সময় খেয়াল রাখতে হইব বাচ্চার এনার্জি রিকোয়ারমেন্টটা কত। একটা হলো এনার্জি রিকোয়ারমেন্টটা কত। এই এনার্জি রিকোয়ারমেন্টটা এটা দিতে হইলে আমার এটার জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে। কার্বোহাইড্রেট কতটুকু থাকবো, প্রোটিন কতটুকু থাকবো, ফ্যাট কতটুকু থাকবো, হ্যাঁ, এবং এটার মধ্যে এই কি কয় সুগার কতটুকু থাকবো। তাইলে এভারেজ এনার্জি রিকোয়ারমেন্ট অফ এন ইনফ্যান্ট ইজ 100 কিলোক্যালোরি পার কেজি পার ডে। এবারে যে দেখা গেছে 150 ml অফ মিল্ক পার কেজি অফ বডি ওয়েট পার ডে। এই লাইনটা একদম প্রাচীন দিয়ে মনে রাখবা। 100 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। বাচ্চার ওজন যত কেজি এখানে 100 দিয়া গুণ দিবা। 2 কেজি হইলে 200, 3 কেজি হইলে 300। তাহলে এইভাবে 100 কিলো ক্যালোরি পার কেজি পার ডে প্রতিদিন এটা লাগবে। তারপর হলো প্রোটিন রিকোয়ারমেন্টটা কত, 2 গ্রাম পার কেজি পার ডে। 2 গ্রাম নর্মালি অ্যাডাল্টের বেলা আমরা বলি 1 গ্রাম পার কেজি পার ডে। এখানে বাচ্চার বেলা একটু প্রোটিন বেশি লাগে, 2 গ্রাম পার কেজি পার ডে। এটা প্রথম 6 মাস পর্যন্ত। এরপর আস্তে আস্তে কমতে থাকে, 1.5 গ্রাম পার কেজি পার ডে, তারপর আস্তে আস্তে 1 গ্রাম পার কেজি পার ডে, এইভাবে হতে থাকে। কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টটা কত, 10 গ্রাম পার কেজি পার ডে। তাহলে 5 গুণ বেশি প্রোটিন কার্বোহাইড্রেট। হ্যাঁ, এটা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে হলো মিল্ক ইনজুরি কি। মিল্ক ইনজুরি কাকে বলে এটা জানবা। মিল্ক ইনজুরি কি মানে প্রলং যদি ব্রেস্ট ফিডিং করানো হয়, যে সময় তার উইনিং করা দরকার এই সময় উইনিং বাদ দিয়ে যদি প্রলং ব্রেস্ট ফিডিং করে তখন কি হইতে পারে, তার মিল্ক ইনজুরি হইতে পারে। যে সময় বাচ্চার চেহারা কি হয়, ফ্লেভি, অ্যাপেথেটিক, বাচ্চা কোনো কিছুতে রেসপন্স করে না, ডাল, বুদ্ধিশক্তি কম, anemic এবং susceptible to all sort of diseases due to consumption of milk only over a long period, like 1 to 1.5 years without taking any other food। এই কথা মনে রাখবেন। 1 থেকে 1.5 বছর পর্যন্ত যদি ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি অন্য কিছু না খাওয়ায় 6 মাস পরে উইনিং না করে, তাইলে তার মধ্যে মিল্ক ইনজুরি হতে পারে। যদিও দুধ একটা ব্যালেন্স ডায়েট, ব্যালেন্সড আইডিয়াল ফুড, কিন্তু এটার মধ্যে লেস আয়রন এবং ভিটামিন থাকে। এই মিল্ক ইনজুরিটা হয় মেইনলি লেস আয়রন এবং ভিটামিনের জন্য, ভিটামিন সির জন্য। সো কন্টিনিউয়াস কনজাম্পশন অফ মিল্ক ওভার 6 months develops first iron deficiency, anemia, and then scurvy. The child is also becomes flabby, edematous due to ingestion of more water in milk. এই কথাটা মিল্ক ইনজুরিটা কি এটা কিন্তু ভালো করে পড়ে নিবা। আছে না বইয়ের মধ্যে? বই আছে কি না নাই রে? আছে স্যার। এটা এইভাবে সুন্দর করে পড়বা। মিল্ক ইনজুরিটা প্রথম পড়বা, হোয়াট ইজ মিল্ক ইনজুরি, তার মিল্ক ইনজুরির কারণ কি এটা পড়বা, মেকানিজমটা কি এটা পড়বা। হ্যাঁ, এই জিনিসটা এটা থেকে পড়ে নিবা বই থেকে। স্যার এখানে খালি ডেফিনিশনটা আছে। আর কিছু নাই? তাহলে লিখে রাখো। তাহলে আমি যেটা কইতেছি মিল্ক ইনজুরি লিখে রাখো। এটা মিল্ক ইনজুরিটা কি? মিল্ক ইনজুরিটা হইলো when the milk is breast milk is consumed, consumption of milk after 6 months, breast milk is consumed after 6 months up to কত 1 to 1.5 years. Then the baby develops a sort of illness which is called milk injury. তখন এর মিল্ক ইনজুরির কারণ কি? The deficiency of iron and vitamin C and more water in milk. তিনটা কারণ, একটা হলো deficiency of iron, একটা হলো deficiency of vitamin C, একটা হলো more water in milk। প্রথম আয়রন ডেফিসিয়েন্সি হয়,
তারপরে ভিটামিন সি ডেফিসিয়েন্সি, তারপর হইলো ওয়াটারের কারণে বাচ্চার ফ্লেভি এডিমেটাস হয়ে যায়। তাহলে বাচ্চারা দেখতে কিরকম হয়, ক্লিনিক্যাল ফিচারটা কিরকম? চাইল্ড বিকামস ফ্লেভি, অ্যাপাথেটিক, ডাল, anemic and susceptible to all sort of diseases due to consumption of milk only over a long period like 1 to 1.5 years. The periodটা কতদিন করলে এটা ডেভেলপ করে? 1 to 1.5 years। এবং 6 মাসের পরে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করা হয় তখন এই অবস্থা। এই গেল আমাদের মিল্ক ইনজুরির কথা। মিল্ক ইনজুরির কারণে কি কি রোগ হইতে পারে বাচ্চার? অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে, স্কারবি হইতে পারে, এডিমা হইতে পারে। আরেকটা জিনিস তোমরা পড়বা, আন্ডার 5 ক্লিনিক। এখানে কেয়ার অফ দি আন্ডার 5 চিলড্রেন, এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হইলো প্রথম হইলো আন্ডার 5 ক্লিনিক। আন্ডার 5 ক্লিনিকটা কি এটা করতে হবে? দাও বই আছে কিনা দাও তো, বই বের করো, বই আছে কিনা দেখো, তাইলে আমার কথাগুলি বইয়ের সাথে মিলাইবে, আর না গেলে সবকিছু তো আর অল্প সময়ের মধ্যে এত কিছু করানো সম্ভব। তাইলে কি আন্ডার 5 ক্লিনিক আছে? আছে রে? স্যার কি লেখছে ওরা তো দেখি, ডেফিনেশনটা কি লেখছে ওরা? ক্লিনিক্স under the clinic consolidated process of health observation, nutritional surveillance and education in system of comprehensive health care. হ্যাঁ, তাহলে এটার কি কি সার্ভিসেস প্রথম লাগবে হোয়াট ইজ আন্ডার 5 ক্লিনিক, তারপরে সার্ভিসেস প্রোভাইডেড বাই আন্ডার 5 ক্লিনিক, তারপর হলো ইম্পর্টেন্স অফ আন্ডার 5 ক্লিনিক। আন্ডার 5 ক্লিনিক কেন দরকার? কেন দরকার আন্ডার 5 ক্লিনিকটা? কি কারণে দরকার? বাচ্চাদের কি মর্টালিটি এন্ড মরবিডিটি কমানোর জন্য এবং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অপটিমাম রাখার জন্য। To reduce mortality and morbidity and to maintain the proper growth and development. Proper growth and development. এই কথাটা লিখতে হবে। যদি আন্ডার 5 ক্লিনিকের শর্ট নোট দেয়, হোয়াট ইজ আন্ডার 5 ক্লিনিক প্রথম লিখবা, তারপরে সার্ভিসেস প্রোভাইডেড বাই আন্ডার 5 ক্লিনিক, এখানে 5টা সার্ভিস আছে এটা দেওয়া হয়, এবং why necessity of under 5 clinic to reduce the high mortality and morbidity and to maintain the proper growth and development of the children up to age 5 years. এই গেল তোমাদের মোটামুটি। এখানে কিন্তু খুঁটিনাটি যা আছে আমি কিন্তু সব বলে দিলাম। আমার সময় আছে 12:33, আরো 27 মিনিট সময় আছে, দেখি আমরা কতটুকু আগাইতে পারি। আর এই যে এমসিএস কেয়ারটা কিভাবে তুমি এমসিএস কেয়ারটা কি অপটিমাম হইতেছে না না হইতেছে এটা কিভাবে মাপে? কতগুলি ইন্ডিকেটর আছে। হোয়াট আর দ্য ইন্ডিকেটরস দ্যাট মেজার্স দ্য এমসিএস কেয়ার? নাম্বার 1 হলো ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিউনেটাল মর্টালিটি রেট, পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, পেরিনেটাল মর্টালিটি রেট এন্ড আন্ডার 5 মর্টালিটি রেট। তাহলে প্রথম হলো ম্যাটারনাল মরবিডিটি মর্টালিটি রেট, আরেকটা হলো ইনফ্যান্ট মর্টালিটি গেল, তারপরে নিউনেটাল মর্টালিটি, পোস্ট নিউনেটাল মর্টালিটি, তারপর হলো পেরিনেটাল মর্টালিটি, তারপর হলো আন্ডার 5 মর্টালিটি রেট। যখনই তুমি এটা বলবা তখনই তোমার ম্যাটারনাল মর্টালিটি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেটের ডেফিনেশন এক্সাম্পল দিয়ে বুঝাই দেওয়ার জন্য তোমার বলবে। What is perinatal mortality rate? What is post neonatal mortality rate? এগুলি প্রত্যেকটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। এগুলি আমি আর এখন করাই না, এগুলি ডেফিনেশন তোমার বই দেওয়া আছে। হোয়াট ইজ ম্যাটারনাল মর্টালিটি রেট? তোমার একটা এক্সাম্পল দিল যে আমি যে প্রশ্ন করি পরীক্ষার সময়, যে একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলা চান্দিনা যাইতেছে তার বাবার বাড়িতে, রাস্তায় বাস উল্টেই আসে খাদে ভরে মরল। আরেকজন মহিলা বাবার বাড়িতে গেছে, রাত্রে করে তার পিপি ব্লিডিং আরম্ভ হইলো, 5 months প্রেগন্যান্সি, তারে হাসপাতাল নেওয়া গেল না, সাধারণ গ্রামের লোকরা চিকিৎসা করলো, গ্রামের ডাক্তাররা, কিন্তু রাত্রে সে ওভার ব্লিডিং হয়ে মারা গেল। আরেকজন মহিলা তার অ্যাডভান্স স্টেজ ডিফিকাল্ট লেবার হয়ে গেল, তাকে হাসপাতালে নিয়ে গেল, তাকে সিজার করলো, সিজারে করার সময় সিজারও প্রায় শেষ হয়েছে, মহিলাও মারা গেল। তারপরে খবর নিয়ে জানা গেল যে অ্যানেস্থেসিয়া একটু ডিপ দেওয়া হয়েছে।
কারণ এটাতে কোনটা ম্যাটারনাল মর্টালিটি কোনটা ম্যাটারনাল মর্টালিটি না সবগুলি ম্যাটারনাল মর্টালিটি না কোনটা বাদ যাইব কোনটা বাদ যাইব বাদ যাওয়ার মতো আছে কিছু ম্যাটারনাল মর্টালিটির আন্ডারে পড়ছে না এরকম কেউ কিছু আছে এটার মধ্যে তিনটা এক্সাম্পলের মধ্যে তাই যেটা সিজারের কারণে যেটা হচ্ছে এটা মর্টাল মর্টালিটি তো এই জন্যই তো আমি ডেফিনেশনটা তুমি জানো নি maternal mortality কারে কইছেন death of a woman while pregnant or within 42 days of termination of pregnancy irrespective of the duration of the site of pregnancy from any cause কি হইব related to or aggravated by the pregnancy or its management but not from accidental or incidental cause তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা গেছে এটা তো বাদ এটা তো এনা আসবে না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এটা তো ম্যাটারনাল মর্টালিটি পড়ে না স্যার যেটা সিজার করতে করতে যেটা মারা গেল এটাই তো সিজার করতে নেওয়ার পরে যে মারা গেছে এটা ম্যাটারনাল মর্টালিটিতে পড়বে কি জন্য তার সে যদি প্রেগন্যান্ট না হইতো সে যদি ডিফিকাল্ট লেবার না হইতো তাহলে তার সিজার লাগতো না আর সিজার করতে গিয়ে টেকনিক্যাল ফল্টের কারণে সে যে মারা গেল এটা ম্যাটারনাল মর্টালিটিতে পড়বে কেন অপারেশন থিয়েটারে তার নেওয়া হয়েছে তো ডেলিভারি করানোর জন্য তার অন্য কোনো কারণে নেওয়া হয় নাই গলব্লাডার সার্জারি করার জন্য নেওয়া হয় নাই It is also included under maternal mortality. এটা যেন খেয়াল রাখে আমি কিন্তু পরীক্ষার সময় এগুলি ধরবো আমি প্রশ্ন কইয়ে দিলাম একবারে বইলা দেওয়া হইলো সব প্রশ্ন তাহলে আমরা এটা দিয়ে জাস্টিফাই করি আমি কিন্তু তুমি আসলে ডেফিনেশনটা বুঝছো না একটা হইলো ডাইরেক্ট কিভাবে মারা গেছে ডাইরেক্ট মারা গেছে ব্লিডিং হয়েছে মারা গেছে হাইপোভলিমিক শক হয়ে মারা গেছে এটা ডাইরেক্ট কজ ইনডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট হইলো অপারেশন থিয়েটারে নিচে অ্যানেস্থেসিয়া দিছে অ্যানেস্থেসিয়া ডেথ বেশি হয়ে গেছে তাহলে মারা গেছে এটাও এটার মধ্যে পড়ছে আরেকটা হইলো এই প্রেগন্যান্সির সাথে রিলেটেড না এই বাসের মধ্যে তো আরো মানুষ ছিল তারাও তো মরছে তারাও তো ইনজিউর্ড হয়েছে তাহলে এটা প্রেগন্যান্সির কারণে তো সে যায় নাই সে বাড়িতে বেড়াইতে গেছে আমি তো কথা আগেই বলে রাখছি যে সে বেড়াইতে গেছে এটা তো সে কোনো হাসপাতালে গেছে না তাহলে এটা এর মধ্যে পড়ে না একটা ইয়ে বাদ বাদ দুইটা ম্যাটারনাল মর্টালিটি তে ইনক্লুড হইব দেখো এখন ম্যাটারনাল মর্টালিটি ক্যালকুলেশন করার সময় যেটা লিখছে এটা কিন্তু ক্লিয়ার থাকবে টোটাল নাম্বার অফ ফিমেল ডেথ ডিউ টু কমপ্লিকেশনস এক নম্বর অফ প্রেগন্যান্সি একটা হলো ডিউ টু কমপ্লিকেশন অফ চাইল্ড বার্থ or within 42 days of delivery from purpural causes in an area during a given year তাহলে অ্যাক্সিডেন্টটা তো এটার মধ্যে পড়ে না বাস অ্যাক্সিডেন্ট এটার মধ্যে পড়ছে এটার মধ্যে পড়ে না তাহলে একটা হইলো পড়ছে কি পিভি ব্লিডিং হয়েছে একটা আর একটা হইলো অপারেশন থিয়েটারে মারা গেছে এখন তুমি এটা থেকে ইম্পর্টেন্ট একটা পড়বা কজেস অফ হাই ম্যাটারনাল মর্টালিটি রেট ইন বাংলাদেশ তারপরে হাউ টু প্রিভেন্ট ম্যাটারনাল মর্টালিটি বা হাউ টু রিডিউস ম্যাটারনাল মর্টালিটি ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করতে হলে কি করতে হইব ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করতে গেলে কি কি করতে হয় এই বইয়ের মধ্যে লেখছে ডায়েটারি সাপ্লিমেন্টেশন প্রিভেনশন অফ ইনফেকশন এন্ড হেমোরেজ ডিউরিং পরপুরিয়া প্রিভেনশন অফ কমপ্লিকেশন এক্লাম্পসিয়া এই সমস্ত ট্রিটমেন্ট অফ মেডিকেল অনেক কিছু বইয়ের মধ্যে কদ লেখছে আসল কাজটা কি হাই রিস্ক মাদার এক নম্বর ইন্টারভেনশন হলো টু আইডেন্টিফাই হাই রিস্ক মাদার ঠিক আছে তো হাই রিস্ক মাদার আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে এটার জন্য হাই রিস্ক মাদারের জন্য এটার জন্য কি আছে কি ব্যবস্থা আছে হাই রিস্ক মাদারের জন্য কি কি ব্যবস্থা আছে কি সার্ভিস আছে এটার জন্য স্যার এমসিএইচ হ্যাঁ স্যার এমসিএইচ না এমসিএইচ এটা বহুত লম্বা কথা এই সমস্ত কথা ছিল এগুলি কইলে আমি মানতাম না ওর কাছে এটার জন্য কি আছে হেলথ এডুকেশন তো এগুলি তো আছে তোমার বইয়ের মধ্যে লেখা মূল কি দিয়ে আমরা আইডিয়া কমাইছি বাংলাদেশ এই ব্যাপারে অনেক অগ্রগামী হয়েছে অ্যান্টিনেটাল চেকআপ তো ব্রিটিশ আমল থেকে করতেছে মূলটা কি হ্যাঁ এই যে অবস্টেট্রিক্যাল টিটি ভ্যাকসিনেশন
অবস্টেট্রিক্যাল ফার্স্ট এইড, তারপরে কম্প্রিহেন্সিভ ইউসি সার্ভিস। এই কথাটা মুখ দিয়ে তোমরা বাইরে না, পরীক্ষার সময় বাইরে না, যে আমাদেরকে ইউসি সার্ভিসটাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে, সাস্টেইন করতে হবে এটাকে, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। আর কি করতে হবে, গ্রামের দ্বারা ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট আছে, হেলথ ওয়ার্কার আছে, ইভেন কি নর্মাল যে পপুলেশন আছে তাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে। কোনটার উপর, ওয়ার্নিং সাইনটা তাদেরকে শিখিয়ে দিতে হবে। 3 নম্বর হইল আমাদেরকে প্রপারলি সার্ভিস সেন্টারগুলিতে রিস্ক প্রেগন্যান্সি আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে কি রেফার করতে হবে। আর ইউসি সার্ভিসটা ঠিকমতো স্ট্রেংথেনিং করতে হবে, স্ট্রেংথেনিং অফ দি ইউসি সার্ভিস। এই কাজ ছাড়া কোনো কাজ নাই। এটা পাইছো তোমরা কি এমসিএস সার্ভিস। আর এমসিএস এটা বহুত বড় কথা, এই কোনো দরকার নেই। আমি বলছি যে ম্যাটারনাল মর্টালিটি আমরা রিডিউস করতে চাই বাংলাদেশে। ফর্মুলা কি, ওয়ার্নিং সাইন সবাইকে শিখাইতে হবে কমিউনিটিতে। এই অবস্থা যদি দেখেন বুঝবেন যে মহিলার বিপদ। তারপরে কি শিখাই দেব, তারপরে শিখাই দেব যে যারা হেলথ ওয়ার্কার আছে, যারা সার্ভিস দেয়, তাদেরকে জানাই দেব যে কোনটা রিস্ক প্রেগন্যান্সি আইডেন্টিফিকেশন করতে হবে ঠিক মতো। এবং এটা লেভেলস অফ মেজারমেন্ট, লেভেলস অফ ম্যানেজমেন্ট, গ্রাম অঞ্চলে কোনটা দিব, ইউনিয়ন লেভেলে কোনটা দিবে, থানা লেভেলে কোনটা, জেলাতে আসবে কোনটা, সেটা তাদেরকে শিখাইতে হবে। তারপর কোন কমপ্লিকেশন হইলে কমপ্লিকেশন ম্যানেজ করার জন্য ইউসি সার্ভিসটাকে চালু রাখতে হবে ঠিক মতো, স্ট্রেংথেনিং অফ দি ইউসি সার্ভিস। এই কয়টা কথা কইলে শেষ করছে, তার কিছু আমার দরকার নেই। আর বাকি যেগুলো আছে গদ বই থেকে বলা, dietary supplementation, prevention of complication, treatment of medical condition, promotion of family planning, anti-malaria and tetanus prophylaxis. Large number of maternal deaths could be prevented with the help of trained local diets and female health worker identification every maternal death. এটা ইউসি সার্ভিস, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। ডিসি সার্ভিসের 3টা লেভেল আছে। ভিলেজ লেভেলে আছে কি, ভিলেজ লেভেলে কি আছে, ভিলেজ লেভেলে কি আছে রে, ভিলেজ লেভেল, ইউনিয়ন লেভেল এবং থানা লেভেল। ইউনিয়ন লেভেল কি আছে, এই 3টা আমি পড়াইছি ইউসি সার্ভিস। ইউসি সার্ভিস বই থেকে বাদ করে সুন্দর করে এটা করবা। ইউসি সার্ভিস না করলে কিন্তু পরীক্ষা পেলে আমি কই দিলাম, আমার কাছে অন্তত বলতে হবে ইউসি সার্ভিস, ওয়ার্নিং সাইন, আর হইলো রিস্ক প্রেগন্যান্সি আইডেন্টিফিকেশন। এই 3টা হইলো মূল কাজ। ঘরে ঘরে সবাই জানবো ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইন পাইলেই সাথে সাথে যোগাযোগ করবো স্বাস্থ্যকর্মীর সাথে। স্বাস্থ্যকর্মী পরীক্ষা করেই কইব যে এটা রিস্ক প্রেগন্যান্সি, এটা অমুক জায়গায় নিয়ে যা। এমন নিয়ে যাওয়ার পরে তার সার্ভিস দেওয়ার জন্য ব্যবস্থা থাকতে পারে। ইউসি এই 3টা হইলে শেষ ম্যাটারনাল মর্টালিটি। আর আনুষঙ্গিক অ্যাক্টিভিটিস এগুলি বই থেকে তোমরা যা পারো তোমরা গিয়া। এই 3টা আমার না করলে কিন্তু আমি বের করে দিব। আমি আগেই কই দিয়েছি, এটা লিখে রাখো, নোট করে রাখো। এবার আসো তুমি infant mortality. Infant mortality মধ্যে what do you mean by infant mortality? How to calculate infant mortality? What are the causes of high infant mortality? How to prevent, reduce infant mortality and morbidity? What are the factors related with infant mortality? এটা জানবা and preventive measure কি কি আছে। এই ইনফ্যান্ট মর্টালিটির মধ্যে প্রথমে কইতে হবে আইডেন্টিফিকেশন অফ দি হাই রিস্ক ইনফ্যান্টস এবং হাই রিস্ক মাদার। দুটোই, ম্যাটারনাল এজ, ইন্ট্রাউটেরিন ইনফেকশন অফ দি মাদার, তারপরে প্রি এক্সিস্টিং ম্যাটারনাল ইলনেস, ম্যাটারনাল হিস্ট্রি অফ রিপ্রোডাক্টিভ প্রবলেম, তারপরে ফ্যামিলি হিস্ট্রি অফ হেরিডিটারি ডিজিজ, এগুলি থাকবে। হাই রিস্ক প্যারেন্টস কারা, এটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে হাই রিস্ক প্যারেন্টস কি কয়, হাই রিস্ক প্যারেন্টস এর ঠিক মতো ম্যানেজ করতে হবে। তারপরে হাই রিস্ক প্রেগন্যান্সি ম্যানেজ করলা। এরপর হইলো এখানে আইলো ম্যানেজমেন্ট অফ হাই রিস্ক নিউবর্ন, ম্যানেজমেন্ট অফ হাই রিস্ক নিউবর্ন। তাহলে ম্যানেজমেন্ট অফ প্রথম হইলো কি আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক প্যারেন্ট, তারপর আইডেন্টিফিকেশন অফ দি হাই রিস্ক বেবিস, হাই রিস্ক প্রেগন্যান্সি, তারপরে ম্যানেজমেন্ট অফ দি হাই রিস্ক প্রেগন্যান্সি, তারপর হলো ম্যানেজমেন্ট অফ দি হাই রিস্ক নিউবর্ন। এগুলি তোমাদেরকে বলতে হবে ইনফ্যান্ট মর্টালিটি রিডিউস করার স্ট্র্যাটেজি হলো। তারপর হলো তোমার
আইএমআরটা কেন জানা দরকার? হোয়াই আইএমআর ইজ ইম্পর্টেন্ট? আইএমআর কেন জানা দরকার? কি আইএমআরটা কি? আইএমআর হলো একটা আয়না, দর্পণ, মিরার। কিসের মিরার? যে একটা দেশ কতটুকু হেলথ এবং সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে ডেভেলপ, কতটুকু ডেভেলপ, এটার দর্পণ আয়নাটা হইলো আইএমআর। আইএমআর দিকে তাকাইলেই বোঝা যায় এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কত সবল এবং এই দেশের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা কত ভালো। তাহলে আইএমআর ইজ, এটা লেখা রাখো, আইএমআর ইজ এ সেন্সিটিভ ইন্ডেক্স রিফ্লেক্টিং both health and socio-economic condition of the country. এক কথায় শেষ, আর আমি কোনো কথাকে বলার দরকার নেই। আইএমআর দিয়ে কি বোঝা যায়? একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কত ভালো এবং একটা দেশের সোশ্য-ইকোনমিক কন্ডিশন কত ডেভেলপ, এই দুইটা জিনিস এটা দিয়ে ইন্ডিয়ান, এটা একটা মিরার অফ দিস টু সিচুয়েশন। একটা হলো হেলথ, আর একটা হলো সোশ্য-ইকোনমিক কন্ডিশন। ইনফ্যান্ট মর্টালিটি রেট কিভাবে কমানো যায়? রিডাকশন অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা পড়বা বই থেকে। হাউ টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি রেট। এর হলো নিউনেটাল মর্টালিটি রেট। নিউনেট কারে কয়? নিউনেট কারে কয়? 28 days of age, 28 days of age যাদের, from the birth to the 28 days of age, এটা কয় নিউনেট। যতজন এরকম নিউনেট মারা যায়, এতজন রে টোটাল লিভার দিয়ে বাদ দিলে যা হয়, এটা 1000টা গুণ করলে যা হয়, দ্যাট ইজ কল নিউনেটাল মর্টালিটি রেট। নিউনেটাল মর্টালিটি রেটের কারণ কি? এটা বলবা কজেস অফ হাই নিউনেটাল মর্টালিটি রেট। তারপর হইলো পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, তারপরে পেরিনেটাল মর্টালিটি রেট। এগুলি জাস্ট খালি বলে রাখো, এগুলি এত জরুরি না। এরপর হইলো তোমার আন্ডার 5 মর্টালিটি রেট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ডার 5, number of deaths of children ages 1 to 4 years during a year divided by total number of children aged 1 to 4 years in the middle of the year into 1000. তারপর এটার ইম্পর্টেন্স কি? আন্ডার 5 mortality রেটের ইম্পর্টেন্সটা কি এটা বলবো। এবং হোয়াট আর দ্য কমন কজেস অফ আন্ডার 5 mortality in Bangladesh? এর মধ্যে ডায়রিয়াল ডিজিজ, মিজেলস, acute respiratory infection, ARI, malaria, tetanus and others. That's everything. এইভাবে বইয়ের মধ্যে যা লেখা আছে এটা কইলো সব। তারপরে তোমার নেক্সট প্রশ্ন হলো হোয়াট আর দ্য ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ? এটা লেখো। ম্যাটারনাল চাইল্ড হেলথ প্রবলেম কি, এটা বই থেকে বের করবা। হোয়াট আর দ্য ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ? কি কি আছে? একটা হলো ম্যালনিউট্রিশন, একটা হলো ইনফেকশন। ম্যালনিউট্রিশন, ইনফেকশন এন্ড আনকন্ট্রোল রিপ্রোডাকশন, এই তিনটা হইলো কারণ। তিনটা প্রবলেম বাংলাদেশে, একটা হলো ম্যালনিউট্রিশন, একটা হলো ইনফেকশন, একটা হলো আনকন্ট্রোল রিপ্রোডাকশন। ম্যালনিউট্রিশনের কারণে কি হয়? ম্যাটারনাল ডিপ্লেশন, লো বার্থ ওয়েট, অ্যানিমিয়া, টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি, পোস্টপার্টাম হেমোরেজ। ইনফেকশনের কারণে কি হইতেছে? ফিটাল গ্রোথ রিটার্ডেশন, লো বার্থ ওয়েট, এমব্রায়োপ্যাথি, অ্যাবর্শন, পুরপুরাল সেপসিস, এই সমস্ত। এগুলি বইয়ের মধ্যে আছে, দেখো নোট বইয়ের মধ্যে আছে, কিন্তু বাইরে নিও, পার্কের বইও আছে, কিন্তু আনকন্ট্রোল রিপ্রোডাকশন। এই তিনটা হইলো মেইন হেডিং দিবা। একটা দিবা ম্যালনিউট্রিশন, একটা হেডিং ম্যালনিউট্রিশন কারণে কি হয়? ম্যালনিউট্রিশন ইনভাইটস ইনফেকশন, ইনভাইটস অ্যানিমিয়া হয় বেশি, ইনফেকশন হয় বেশি, এগুলি হয়। আবার ইনফেকশন হইলে আবার অনেক কিছু হয়। তাহলে ম্যালনিউট্রিশন একটা, ইনফেকশন একটা এবং আনকন্ট্রোল রিপ্রোডাকশন, এই তিনটা হইলো মেইন প্রবলেম। এরপর যেটা পরীক্ষাতে আসে, রাইট শর্ট নোট অন এমসিএস বেসড ফ্যামিলি প্ল্যানিং। এমসিএস বেসড ফ্যামিলি প্ল্যানিং বলতে কি বোঝায়? এমসিএস বেসড ফ্যামিলি প্ল্যানিং কি, অর্থটা কি? ফ্যামিলি প্ল্যানিং এমসিএস এর মাথার উপরে বসে রয়েছে। এমসিএস সার্ভিস যদি না থাকে তাহলে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপশন
অফ ফ্যামিলি প্ল্যানিং প্রসেস এটাও ঠিক থাকে না। তাহলে family planning services when its delivery is moved to the consumer through the units which usually deliver maternity and child health care. In short, it is the integration of mother and child health and family planning services. এক কথা হলো it is the integration of the mother, child health and family planning service. এটার নাম হলো MCH based family planning. The integrated service, মনে রাখবো, it is the integrated service of mother, child health and family planning. তিনটা সার্ভিস একটা ইন্টিগ্রেটেড মানে সমন্বিত সার্ভিস। কি জন্য? এই সমস্ত সেন্টারে মায়েরা যায় তাদের বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য। এই সেবা গ্রহণ করতে যখন যায়, মাদার্স এন্ড উইমেন ক্যান বি বেটার মোটিভেটেড। এখানে এই ইয়েতে কি করা যায়? মায়েদেরকে মোটিভেশন করা যায়। মোটিভেশন অফ দি মাদার্স ক্যান বি ডান ডিউরিং এমসিএস সার্ভিস। এমসিএস সার্ভিসের সময় মাদাররে মোটিভেশন করা হয় ফর ফ্যামিলি প্ল্যানিং। এই জন্য ফ্যামিলি প্ল্যানিং ম্যাটারনাল চাইল্ড হেলথ সার্ভিসের উপরে কি করছে? ম্যাটারনাল চাইল্ড হেলথ সার্ভিসের মাথার উপরে বসে থাকে, কারের উপরে বসে থাকে। যদি এমসিএস সার্ভিসটা ভালো হয় তাহলে ফ্যামিলি প্ল্যানিংটা মোটিভেট করানো যায় তাড়াতাড়ি। আরেকটা কি? এটা হইলো সার্ভিস ইন ওয়ান প্লেস। ইফ এ মাদার গোজ টু one place to receive care for herself or her children, then family planning she can also take family planning service. একই সেন্টার থেকে এমসিএস এবং ফ্যামিলি প্ল্যানিং দুইটা সার্ভিস সে পায়। এমসিএস সার্ভিসের জন্য গেলে সেখানে সে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা পায় একই প্লেস থেকে, ওয়ান প্লেস, সেম প্লেস থেকে। এটার গুরুত্ব। আলাদা আলাদা সার্ভিস দিলে কি হয়? আলাদা আলাদা সার্ভিস দিলে এটা যে সার্ভিস নেয়, সার্ভিস যে হোল্ড করে, যে সার্ভিস রিসিভ করে, সার্ভিস রিসিভার এবং যে সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইডার, উভয়ের জন্যই এটা ঝামেলাপূর্ণ। মানে কি? একই সার্ভিস দুই জায়গাতে হয়ে যায়। ডুপ্লিকেশন অফ সার্ভিস প্রিভেন্ট করে। ইট প্রিভেন্টস ডুপ্লিকেশন অফ সার্ভিস। একবার এখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা করলো একটা লিগে, আবার এটা থেকে ফ্যামিলি প্ল্যানিং এর ইয়ে গেল, সেন্টারে গেল, এখানে গেল ফ্যামিলি প্ল্যানিং, দুই জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এখানে কি হয়ে যাচ্ছে? ডুপ্লিকেশন অফ সার্ভিস ফ্রম সেপারেট এস্টাবলিশমেন্ট ইট ক্যান বি প্রিভেন্টেড। ডুপ্লিকেশন সার্ভিস প্রিভেন্ট করা। চাইল্ড কেয়ারটা ইনডাইরেক্টলি রিলেটেড উইথ ফ্যামিলি প্ল্যানিং। এটা তোমরা জানো যে যার যত বেশি আনকন্ট্রোল রিপ্রোডাকশন, এটা একটা কি? এটা একটা চাইল্ড হেলথ ইলনেসের একটা কারণ। তাহলে চাইল্ড কেয়ারটা ডিপেন্ড করে ফ্যামিলি প্ল্যানিং এর উপর। চাইল্ড কেয়ারটা যেহেতু এমসিএইচ সেন্টার থেকে দেওয়া হয়, তাহলে সেখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাও দেওয়া হয়। তাহলে এখানে সেম গ্রুপ অফ স্টাফ ক্যান প্রোভাইড সার্ভিস। সেম গ্রুপ অফ স্টাফস are looking after the health of the mother, children and also family planning affairs. This is definitely beneficial for the government. এটা হলো গভর্নমেন্টের জন্য সুবিধা, বেনিফিশিয়াল টু দি গভর্নমেন্ট, কারণ কস্ট কমে যায়, সার্ভিস কস্ট অনেক কমে যায় গভর্নমেন্টের, সার্ভিস ম্যানেজমেন্ট কস্টটা কমে যায়, রিডিউসের সার্ভিস ম্যানেজমেন্ট কস্ট। তাহলে এমসিএস এর ফ্যামিলি প্ল্যানিং এর গুরুত্বটা কি? এখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা দেওয়া হয় in addition to MCS সার্ভিস। তারপরে এটা মায়ের জন্য সুবিধাজনক, এটা মোর অ্যাক্সেসিবল এই সার্ভিসটা, মায়ের জন্য সুবিধাজনক। কারণ একই সেন্টারে সে বাচ্চার নিজের এবং ফ্যামিলি প্ল্যানিং এর কেয়ারটা পায়। আরেকটা হলো এটা ওয়ান প্লেস টু রিসিভ কেয়ার ফর হারসেলফ, ফর কেয়ার অফ দ্য চিলড্রেন এন্ড ফর ফ্যামিলি প্ল্যানিং। এটা কি? ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস আর given from previously family planning services and
চাইল্ড হেলথ কেয়ার সার্ভিসেস, ম্যাটারনাল কেয়ার সার্ভিস গিভেন ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউশন। এখন এটা এক জায়গা থেকে দিলে কি হয়, ডুপ্লিকেশন অফ সার্ভিসটা প্রিভেন্ট করা যায়। আর কি, চাইল্ড কেয়ারটা ইনডাইরেক্টলি রিলেটেড উইথ ফ্যামিলি প্ল্যানিং। আমরা জানি যে বাচ্চার স্বাস্থ্য যদি ভালো থাকে, ভালোভাবে মেনটেন করা যায়, তো মায়েরা ফ্যামিলি প্ল্যানিং করতে আগ্রহী হয়, কারণ তারা নিশ্চিত হয় যে আমার বাচ্চা মরার সম্ভাবনা কম, যে ভালো সুস্থ, তাতে আমি এখন ফ্যামিলি প্ল্যানিং করতে পারি, আমার একটা বাচ্চা নেওয়ার দরকার নাই। আরেকটা কি, গভর্নমেন্টের ম্যানেজমেন্ট কস্টটা কমে। এই কথাগুলি তোমাকে লিখতে হবে এমসিএস বেসড ফ্যামিলি প্ল্যানিং। বইয়ের মধ্যে আছে না এটা? বই আছে কি না নাই? এটা আছে। এইভাবে আছে? আমি যেভাবে বলছি পয়েন্টগুলি এইভাবে আছে তো? হ্যাঁ, আপনার চালু হয় আর কি। পরীক্ষার সময় কিন্তু এত কথা লেখার, শুধু বইয়ের ভাষা যেভাবে 4 লাইন 5 লাইন 6 লাইন করে একসাথে লিখে রাখছে, এগুলি পরীক্ষার সময় লেখা সম্ভব না। এগুলি পয়েন্ট কাউন্ট করে লিখবা। কালকে লেখছে নিয়ে আইবা এটা। আমি কালকে 2-3 জনরাই করবো, প্রশ্ন করবো, আমার বইয়ের শোনাইবা কি লেখছ, নিজের ভাষা দিয়ে লিখে আনবা। আমি কিন্তু জিনিসটা বুঝাই দিচ্ছি। এক নম্বর কথা বলছি যে ফ্যামিলি প্ল্যানিংটা এডিশনাল সার্ভিস, যেটা এমসিএস সেন্টার থেকে দেওয়া হয়। 2 নম্বর পয়েন্ট বলছি যে এটার কারণে কি হয়, এক জায়গা থেকে ম্যাটারনাল কেয়ার, চাইল্ড কেয়ার এবং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা পাওয়া যায়। 3 নম্বর কি বলছি, সার্ভিস দেওয়ার যে ডুপ্লিকেশন, বিভিন্ন ইনস্টিটিউট থেকে সার্ভিসটা দেওয়া হতো, এটা রিডিউস করা যায়। 4 নম্বর কি বলছি, যে চাইল্ড কেয়ার যত অপটিমাম হয়, ততই মা ফ্যামিলি প্ল্যানিং করতে আগ্রহী হয়, মায়ের আগ্রহ বাড়ে। আর লাস্ট অফ অল বলছি, গভর্নমেন্টের খরচ কম হয়। একই গ্রুপের স্টাফ 3 ধরনের সেবা দিতে পারে, এতে গভর্নমেন্টের ম্যানেজমেন্ট কস্টটা কম, কস্ট ইফেক্টিভ। এটা সংক্ষেপে লিখবে, কস্ট ইফেক্টিভ ফর দি গভর্নমেন্ট, ডুপ্লিকেশন প্রিভেন্ট করে। 3 নম্বর, সেম প্লেস থেকে এটা দেওয়া যায়। তারপরে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা, চাইল্ড কেয়ারটা ভালো হইলে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা মানে ডেভেলপ করে, ইমপ্রুভ করে। আর মায়ের জন্য এটা মোর অ্যাক্সেসিবল। এই টার্মগুলি লিখলে, অ্যাক্সেসিবল মানে কি, যেটা সহজে পাওয়া যায়, হাতের কাছে পাওয়া যায়, এবং এক জায়গায় গিয়ে অনেক সার্ভিস পাওয়া যায়। ইট ইজ মোর অ্যাক্সেসিবল এন্ড অ্যাফোর্ডেবল। এই কথা লেখা, প্রাইমারি কেয়ার ডেফিনিশন এই শব্দ ব্যবহার করে, অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল, তারপরে কস্ট ইফেক্টিভ, এবং কি নো ডুপ্লিকেশন অফ সার্ভিস, আর হইলো কি motivation of the mother for acceptance of family planning due to child care। এই পয়েন্টগুলি এর মধ্যে ঢুকছে। তাহলে আমরা আর 2 মিনিট সময় আমাদের হাতে আছে। আমার কাছে এটা লেটেস্টটা নাই, অর্গানাইজেশন স্ট্রাকচার অফ দি এমসিএস সার্ভিস ইন বাংলাদেশ। আমি এটা বের করতে পারি কিনা বললে এটা আমি তোমাদেরকে করাই দেব। এটা পরীক্ষাতে আসে কিন্তু, how MCS service is organized in Bangladesh, অথবা how MCS service is provided in Bangladesh, এইভাবে দিতে পারে। এগুলো অর্গানাইজেশন স্ট্রাকচার অফ দি এমসিএস সার্ভিস ইন বাংলাদেশ। এলে আমরা আছে কিন্তু অনেক দূর আগাইছি, আমরা মোটামুটি এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আছি আমরা। তাইলে আমরা কি বলছি, ইউসির মধ্যে 3টা লেভেল বলছি। একটা হইলো কি বেসিক, একটা হইলো বেসিক ইউসি, একটা হইলো কি অবস্টেটিক্যাল ফার্স্ট এড, আর হইলো কম্প্রিহেনসিভ ইউসি। ইউসি ভালো করে পড়ে এবার, ইউসি কিন্তু পড়তে হবে, ইউসিটা ধরবে পরীক্ষা। আর কেউ না ধরুক, আমি ধরবই, এটা আমি সবসময় ধরি। এটাই বাংলাদেশের মূল জিনিস, ম্যাটারনাল মর্টালিটি কমানোর ইউসি সার্ভিস। তাইলে 12:59 মিনিট হয়েছে। তোমাদের কোনো কথা আছে কিনা? আমি যে পড়াইতেছি এগুলি কি অতিরিক্ত হয়ে যাইতেছে নাকি না, এগুলি দরকারের মধ্যে পড়তেছে কোনটা? দেখেন, সব সিলেবাস শেষ হলে পরে দিব প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ তখন প্রশ্ন দিতে থাকতো শুধু। দেখি বেশি হয়ে যাইতেছে নাকি, না দরকারে পরে কিনা?
এগুলি তো ভরাইছে মনে হয়, ভরাইছে না এটা? না স্যার এগুলি দরকার ভরাইছে তো, আছে। এগুলি ভরাইছে, কাট পরীক্ষা হয়েছে, সব হইতে হয়েছে। আমি আরেকটু তোমাদেরকে গাইড করে দিলাম আর কি। আমার তো এটা পড়া না, তোমাদেরকে গাইডেন্স করে দিলাম যে অন্তত প্রাইভেট টেবিলে রিটেনের জন্য যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। যে কোনো কিছু একটা মনে রাখবা, বইয়ের যে ভাষা লেখা আছে শুধু পয়েন্টটা বই থেকে নকল করবা। আমি যেটা বলি, যদি পরীক্ষা ভালো করতে চাও পয়েন্টটা বই থেকে নিবা, কিন্তু লেখবা নিজের ইংলিশে, তাহলে আজীবনে কোনোদিন এটা ভুল হবে না। পয়েন্টটা মুখস্থ করবো বই থেকে, কিন্তু পয়েন্টারে ইলাবোরেট করবা, ডেসক্রাইব করবা নিজের ই দিয়ে। আজকে এখানেই রইল, সবাই ভালো থাকবে।